আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আজকে পর্যায় সারণীর পঞ্চম লেকচারে উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে যেই তিনটা টপিক পড়েছি বা যেই তিনটা সাব টপিক পড়েছি এর মধ্যে একটা হচ্ছে ক্ষার ধাতু, আরেকটা হচ্ছে মৃৎক্ষার ধাতু এবং আরেকটা হচ্ছে মুদ্রা ধাতু। আমরা আজকে হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস এবং অবস্থান্তর মৌল নিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে আসেন আমরা আমাদের লেকচারটা স্টার্ট করছি। প্রথমে আমরা যেই টপিকে যাব এটা হচ্ছে হ্যালোজেন। প্রথমে আগে আমাদের বুঝতে হবে যে ভাই হ্যালোজেন শব্দের অর্থ কী বা হ্যালোজেন মানে কি। মনে রাখবেন হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী মৌল। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে হ্যালোজেন মানে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? যেই সকল মৌল সামুদ্রিক লবণ উৎপন্ন করে এটাই ওয়ান কাইন্ড অফ হ্যালোজেন। এখন পর্যায় সারণীতে একটা বিশেষ গ্রুপ আছে, যেই গ্রুপটাকে আমরা হ্যালোজেন গ্রুপ বলি এবং আপনারা সবাই জানেন এই গ্রুপটা, গ্রুপ নাম্বার 17কে আমরা হ্যালোজেন মৌলের গ্রুপ বলি। ঠিক আছে, হ্যালোজেন মৌল হচ্ছে 6টা। তাহলে আমি যদি একটু অ্যাড করতে চাই, গ্রুপ নাম্বার 17 হলো হ্যালোজেন গ্রুপ। দেন তারপর হচ্ছে গ্রুপ নাম্বার 17-এর কয়টা মৌল ব্রাদার? 6টি মৌলকে হ্যালোজেন মৌল বলে। হ্যালোজেন মৌল বলে। এর মধ্যে এক নাম্বার হলো, আচ্ছা আমি নাম্বারিং করছি না, জাস্ট সিরিয়ালি আমরা লেখার চেষ্টা করি। একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এক নাম্বার হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টাটিন এবং ট্যানেসিন। এই 6টা মৌলকে আমরা হচ্ছে হ্যালোজেন মৌল বলবো। এখন এই 6টা মৌলের কিছু বিশেষত্ব আছে। বলতে পারেন যে ভাই কীরকম বিশেষত্ব? বিশেষত্ব হচ্ছে এরা হ্যালোজেন যে মৌলগুলো আছে এই হ্যালোজেন মৌলগুলো ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে। আমি আপনাদেরকে প্রিভিয়াস লেকচারে পড়িয়েছিলাম, আমি যদি একটু করে যাই, যে ক্ষার ধাতু, যেমন এই যে লিনাকে রবি ছেঁচে ফেলেছে, এটা হচ্ছে কত নাম্বার গ্রুপ? 1 নাম্বার গ্রুপ। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যেগুলোকে বলা হয় ধাতু। এখন এই ধাতুগুলো থেকে ধরেন যেই কোনো একটা ধাতু নিলাম, সাপোজ ধরেন সোডিয়াম নিলাম। ঠিক আছে, তাহলে এই সোডিয়ামের সাথে আমি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যে কোনো একটা ধরেন, আমি র্যান্ডমলিভাবে ধরলাম ক্লোরিন, দেন তারপর হচ্ছে আমি ধরলাম ফ্লোরিন। ঠিক আছে, এখন সোডিয়াম এর সাথে ক্লোরিনটা অ্যাড করার পর আমার হয়েছে সোডিয়াম ক্লোরাইড।
দেন তারপর হচ্ছে সোডিয়াম এর সাথে ফ্লোরিনটা অ্যাড করার পর আমার হবে সোডিয়াম ফ্লোরাইড। বোঝাতে পারলাম? এই দুইটাই হচ্ছে লবণ, এই দুইটাই হচ্ছে লবণ। আরেকটা জিনিস মনে রাখবেন, সোডিয়াম ক্লোরাইডকে হচ্ছে রক সল্ট বলে। কি বলে? রক সল্ট বলা হয়। এবং এটা হচ্ছে আমরা এটাকে খাবার লবণও বলে, খাবার লবণ। ঠিক আছে, খাবার লবণের সংকেত যদি বলে কোনটা, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl। সো হ্যালোজেন নিয়ে মোটামুটি কথাবার্তা এগুলো যদি মোটামুটি আপনার মাথার মধ্যে চলে আসে, ইনশাল্লাহ হ্যালোজেন নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। এখন আমরা দ্বিতীয় যেই কথাটাতে যাব বা দ্বিতীয় যেই সাব টপিকে যাব, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। দেখেন ভাই, নিষ্ক্রিয় গ্যাসের নামটার মধ্যেই কিন্তু এর একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা হচ্ছে নিষ্ক্রিয়। দ্যাট মিন্স হচ্ছে যেই কোনো কাজকর্মে সর্বদা নিজেকে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ রাখতে চাই। ঠিক আছে, যেমন সে সচরাচর কোনো বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করতে চাইবে না, কারণ হচ্ছে সে স্টেবল, তার হচ্ছে সর্বশেষ কক্ষপথের মধ্যে বা সর্ববহিস্থ শক্তি স্তরে অষ্টকপূর্ণ আছে। সো সেই জন্য হচ্ছে তাকে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসের কিছু নাম আছে, এই নামগুলো হচ্ছে বিভিন্নভাবে ইউজ করে। আপনার MCQতেও আসতে পারে, সিকিউর কথেও আসতে পারে। সো আমি আগে আপনাদের যত ধরনের নাম হতে পারে নিষ্ক্রিয় গ্যাসের, এগুলো একটু লিখে দিতে চাই। সো 1 নাম্বার, হচ্ছে আপনার, এটার নাম হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস। 2 নাম্বার, এটার নাম হচ্ছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস। বাংলার মধ্যে এই নোবেল গ্যাসের আরেকটা নাম হচ্ছে অভিজাত গ্যাস। অভিজাত গ্যাস বলা হয়, এটাকে অভিজাত গ্যাস বলা হয়। দেন 4 নাম্বার হচ্ছে, এটার নাম তো আছেই যে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, আমি যদি র্যান্ডম একটা আচ্ছা, আমি তার আগে নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণগুলো দিই। নিষ্ক্রিয় গ্যাসটা কোনটা ভাই? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এই যে এইখানের মধ্যে, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 18, গ্রুপ নাম্বার 18 এর মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস বা গ্যাস বলা হয়। আচ্ছা, এর এক্সাম্পলগুলো কি কি? এটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং রেডন অ্যান্ড ওগানিসন। ওকে, সো এটা আমি হচ্ছে যখন 19 ছিলাম, এটা হচ্ছে আমি এরকম করে মনে রাখতাম, হিনি আর্কার এক্স জে, আমি এরকম করে মনে রাখতাম, মানে এক্স জে, যেটা দিয়ে আমি রেডন মনে রাখতাম, হিনি আর্কার এক্স জে এরকম মনে রাখতাম। এখানে হি দিয়ে হিলিয়াম, নি দিয়ে নিয়ন, আর দিয়ে আর্গন, আর কার হচ্ছে ক্রিপ্টন, দেন তারপর হচ্ছে এক্স বলতে জ্যানন, এক্সি জ্যানন, অ্যান্ড তারপর হচ্ছে জে ফর রেডন, আর এন রেডন, দেন তারপর অর্গানাইজেশনটা আলাদাভাবে মনে রাখতাম। সো এখন আমি যদি একটু এক্সপ্লেইন করতে চাই, এইখানের মধ্যে ধরেন আমি সাপোজ আর্গন নিলাম। আর্গনের ক্ষেত্রে আর্গন কত? 18। আমি জাস্ট এর যদি একটু করে ইলেকট্রন বিন্যাসটা দেখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। জাস্ট ব্রাদার এর লাস্ট এই শক্তি স্তরটার দিকে একটু খেয়াল করেন, আর কিচ্ছু লাগবে না। এই যে এই শক্তি স্তর, এটার দিকে একটু ভালো করে যদি দেখেন, এইখানে এটা হচ্ছে কত নাম্বার? লাস্ট সর্ববহিস্থ শক্তি স্তর। এবং এর যে লাস্ট শক্তি স্তরে যতটা থাকার কথা, অর্থাৎ এর এখানে 2টা আছে, এখানে 6টা আছে, দ্যাট মিন্স হচ্ছে 8টা আছে। দ্যাট মিন্স হচ্ছে এ অষ্টক পূর্ণ আছে।
অষ্টক পূর্ণ আছে। যেহেতু সে অষ্টক পূর্ণ সেহেতু হচ্ছে এ স্টেবল আছে। আর যেহেতু সে স্টেবল আছে সে হচ্ছে কোনো বিক্রিয়ায় পার্টিসিপেট করে না, বুঝাতে পারলাম? সেই জন্য হচ্ছে এদেরকে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ গ্যাস বলা হয়। ঠিক আছে? সো নিষ্ক্রিয় গ্যাসের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স মনে রাখেন যে নিষ্ক্রিয় গ্যাস সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়। নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় গ্যাস সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়। এই জিনিসটা জাস্ট মাথায় রাখেন, আর কিচ্ছু না। নিষ্ক্রিয় গ্যাস সাধারণ তাপমাত্রায় গ্যাসীয় হয়। সো মোটামুটি নিষ্ক্রিয় গ্যাস নিয়ে এতটুকু কথাবার্তা, আশা করছি আপনাদের এই সাব টপিকটা নিয়ে কোনো অসুবিধা নাই। এখন আমরা যেটা যাব এটা হচ্ছে অবস্থান্তর মৌল। দেখেন, অবস্থান্তর মৌলের কিন্তু কেমিস্ট্রির মধ্যে এটার অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। এই অবস্থান্তর মৌলের কারণে এ রঙিন যৌগ গঠন করতে পারে। এ হচ্ছে ধরেন জটিল আয়ন, মানে অনেক ধরনের কাজকর্ম করা যায় এই অবস্থান্তর মৌলের মাধ্যমে। সো অবস্থান্তর মৌল এটা সাধারণত পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত যেতগুলো মৌল আছে প্রত্যেকটা মৌলকেই অবস্থান্তর মৌল বা এদেরকে অবস্থান্তর মৌলের আওতায় ফেলানো হয়। এখন আমি যদি লিখি পর্যায় সারণীর গ্রুপ নাম্বার গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলসমূহকে অবস্থান্তর মৌল বলা হয়। ঠিক আছে? সো এই অবস্থান্তর মৌল আমি যদি আরেকটা ডেফিনিশন দিই, এটা হচ্ছে যেই সকল মৌল রঙিন যৌগ গঠন করে তাই অবস্থান্তর মৌল। ঠিক আছে? এটা হচ্ছে অবস্থান্তর মৌল। আরেকটা ডেফিনিশন আছে, এটা হচ্ছে ডেফিনিশন বলবো না, এটা ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স। এর মধ্যে এটা হচ্ছে এটাকে আমি বলতে পারি যে এরা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। বুঝাতে পারলাম? সেগুলো হচ্ছে অবস্থান্তর মৌলের মেন ক্যারেক্টারিস্টিক্স। এবং আরেকটা জিনিস মনে রাখেন, এই যে রঙিন যৌগ গঠন করার জন্য অবশ্যই ডি অরবিটাল লাগবে, এবং এই ডি অরবিটাল কীরকম হবে? অথবা অসম্পূর্ণ অথবা অপূর্ণ। ঠিক আছে? অসম্পূর্ণ অথবা অপূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। এটার হচ্ছে আপনার মূলত রঙিন যৌগ গঠন করতে পারবে, অর্থাৎ যেই সমস্ত মৌলের মধ্যে অসম্পূর্ণ বা অপূর্ণ ডি অরবিটাল থাকবে তারাই হচ্ছে একমাত্র রঙিন যৌগ গঠন করতে পারবে। ঠিক আছে? সো ওভারঅল অবস্থান্তর মৌল নিয়েই হচ্ছে আমার এতটুকু কথাবার্তা। আপনারা দুইটা প্রশ্ন একটু দেখবেন, এটা ওয়ান কাইন্ড অফ আপনাদের একটা এইচটির মতো হোম টাস্ক। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ক্যালসিয়ামকে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়? মৃৎক্ষার ধাতু বলা হয়। এবং 2 নাম্বার হচ্ছে হিলিয়াম অথবা আর্গন
অথবা নিয়ন, এদেরকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার খ নাম্বারের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আজকের লেকচারটা। আমাদের এই লেকচারের মাধ্যমে আমরা আমাদের টপিক 3টা ফুল কাভার দিলাম। আমরা ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু প্রিভিয়াস ক্লাসে করেছি। এই ক্লাসে হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস এবং অবস্থান্তর মূল সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমাদের নেক্সট ক্লাস দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।